ফ্যাসিস্ট শেখ হাসিনার 15 বছর দীর্ঘ শাসন আমলে ভারত সরকার তার সাথে বিশেষ সম্পর্ক বজায় রেখে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের প্রতি কি কি অন্যায় আচরণ করেছে তেমন 10টা উল্লেখযোগ্য পয়েন্ট আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। 1 নাম্বার, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন জায়গায় আলোচনা সমালোচনা চলছে। অনেক প্রিয় সাংবাদিক ভাইয়েরা, অনেক প্রিয় অনলাইন অ্যাক্টিভিস্টরা বিভিন্ন ধরনের আলোচনা এবং সমালোচনা করছেন। স্বভাবতই এই আলোচনা সমালোচনার মধ্য দিয়েই ফ্যাসিবাদের পতন নিশ্চিত হয়েছে, কোনো সন্দেহ নাই। বাংলাদেশের গত 16 বছর বিশেষ কিছু ব্যক্তিবর্গ যে অবদান রেখেছে, তাদের সেই অবদানের কারণে মাঠ তৈরি হওয়া জায়গায় আন্দোলনটা বেগবান হতে সহায়ক হয়েছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতেও অনেক বিষয়ে আমার কাছে মনে হচ্ছে প্যানিক হচ্ছে, আবার অতিরঞ্জিতও মনে হচ্ছে, আবার একেবারেই কিছু না বলে চুপ করে বসে থাকা, সেটাও আমার কাছে মনে হচ্ছে এক ধরনের দালালি হয়ে যাচ্ছে। তো সব কিছু মিলে আমাদের ভাইয়েরা যারা যেখান থেকে যতটুকু অবদান রেখে চলেছেন, তাদের এই অবদানগুলোকে নিয়েই আগামীর পথ। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আজকের ভিডিওটা আপনারা দেখলে সত্যিই অবাক হবেন, কেননা ভিডিওর মধ্যে এমন কিছু দেখানো হয়েছে যা দেখলেই অবাক হওয়ার মতোই। তো মনোযোগ সহকারে যদি ভিডিওটা আপনারাও দেখেন তাহলে নিশ্চয়ই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো দর্শক শ্রোতা, বেশি দেরি করবো না, মেন ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি আপনাদেরকে প্রমাণ সহ দুটি ফুটেজ দেখাবো। তো প্রথম ফুটেজটি চলুন দেখে আসি। বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচন সহ সকল ধরনের স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে শেখ হাসিনা ভয়ঙ্কর স্বৈরতান্ত্রিক একদলীয় ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা চালু করেছিল। সেই ব্যবস্থাকে ইন্ডিয়া প্রতিবেশী দেশের আভ্যন্তরীণ বিষয় বলে প্রশ্রয় দিয়েছে এবং গণতান্ত্রিক এবং মুক্ত বিশ্বকে এমন অপরাধমূলক আচরণের বিরুদ্ধে কথা বলতে এবং প্রশ্ন তুলতে বাধা দিয়েছে। 3 নাম্বার পয়েন্ট, দমন পীড়নের মাধ্যমে ছলে বলে কৌশলে বিরোধী দলের অংশগ্রহণের সুযোগ নিঃশেষ এবং নিশ্চিহ্ন করা হয়েছিল। জনপ্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, বিচার ব্যবস্থাকে যথেচ্ছ ব্যবহার করে ভোট কারচুপি এবং জালিয়াতির মাধ্যমে বারে বারে নিজেদেরকে বিজয়ী ঘোষণা করেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ। আর শেখ হাসিনার সেই অবৈধ সরকারকে কে প্রথম স্বীকৃতি প্রদান করবে বা বৈধতা দেবে তা নিয়ে তীব্র প্রতিযোগিতায় লিপ্ত হতো ইন্ডিয়া এবং চীন। এক্ষেত্রে কর্তৃত্ববাদী চীনের সাথে তথাকথিত বৃহত্তর গণতন্ত্রের দেশ ইন্ডিয়ার আচরণের বিন্দুমাত্র পার্থক্য ছিল না। সরাসরি বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে, ভোটের রাজনীতিতে হস্তক্ষেপ করেছে ইন্ডিয়া। অসংখ্য উদাহরণ আছে। 4 নাম্বার পয়েন্ট, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের উপরে খুনি হাসিনার শাসনামলে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের পক্ষে রাজনৈতিক সমর্থন জুগিয়েছে। বিশ্ব পরিমণ্ডলে অপরাধীর পক্ষে দাঁড়িয়েছে ভারত রাষ্ট্র। এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে, বিশ্ববিবেক জাগ্রত করার চেষ্টা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো, যেমন এশিয়ান হিউম্যান রাইটস কমিশন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, FIDH আর RFK হিউম্যান রাইটস ফাউন্ডেশন। বিরোধী দলগুলো এবং রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের দমন করতে এমন হাজার হাজার নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে তাদেরকে নিষ্ক্রিয় করা হতো। শুধু তাই না, গ্রেপ্তারকৃত বিরোধী নেতাকর্মীরা হেফাজতে নির্যাতনের শিকার হতেন। অনেকে কারাগারে চিকিৎসার অভাবে এবং নির্যাতনে মারা গেছেন। বিরোধী দলীয় সমাবেশ এবং আন্দোলনের উপরে সরকার সমর্থিত বাহিনী নিয়মিতভাবেই সংঘবদ্ধ হামলা করেছে এবং সকল ক্ষেত্রে এইসব অপরাধীরা বিচার থেকে রেহাই পেয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে র্যাব এবং পুলিশ অজস্র বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে। ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধ নামের ঘটনাগুলোতে বহু বিরোধী দলের নেতা কর্মী প্রাণ হারিয়েছে। বিরোধী দলের নেতাকর্মী, সাংবাদিক, নাগরিক সমাজের অজস্র নেতাকর্মীদের গুম করা হয়েছে।
এবং এই কাজে নীরব সমর্থন জানিয়েছে সব সময় ভারত রাষ্ট্র। 5 নম্বর পয়েন্ট, সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের উপরে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ব্যবহার করে হয়রানি এবং গ্রেপ্তারের ঘটনা অহরহই ঘটেছে। মুক্ত সাংবাদিকতা এবং মত প্রকাশের স্বাধীনতাকে কঠোরভাবে দমন করা হয়েছে। সরকারের বিরুদ্ধে সমালোচনা করা ব্যক্তিদেরকে গ্রেপ্তার করা, আটককৃতদের নির্যাতনের শিকার হওয়ার ঘটনা ছিল নিত্য নৈমিত্তিক বিষয় এবং অসংখ্য মানুষকে দেশ ছাড়া করা হয়েছে। মানবাধিকার রক্ষা করতে চাওয়া ব্যক্তি এবং সংস্থাগুলোকে নিয়মিত হুমকি, নজরদারি এবং প্রশাসনিক হয়রানির মুখোমুখি হতে হয়েছে। মানবাধিকার সংস্থা অধিকারকে বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু রাজনৈতিক সমর্থনই না, খুনি হাসিনা সরকারের এমন সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে সার্বিক সহায়তা করে গোয়েন্দা তথ্য যুগিয়ে এবং নির্যাতনের নানান কৌশল শিখিয়ে প্রশিক্ষণ দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। এখনো বাংলাদেশের বাহিনীগুলোর মধ্যে ভারতীয় অফিসারেরা প্রশিক্ষক হিসেবে আছে বলে অসমর্থিত সূত্রে জানা যাচ্ছে। অন্তত 2 জনের পার্টিকুলার আমি পেয়েছি, ভেরিফাই করছি। বাংলাদেশের রাজনৈতিক কর্মী, রাজনৈতিক নেতা, এমনকি বাংলাদেশের আদালতের সাক্ষ্যকে আদালতের সামনে থেকে ছিনতাই করে গুম করে নিয়ে তাদেরকে ভারতে পাচার করা হয়েছে। বিএনপি নেতা সালাউদ্দিন সাহেবকে বাসা থেকে গ্রেপ্তারের পরে তাকে ভারতের সিমলায় পাওয়া যায়। মৌলানা সাইদির মামলায় আদালতের সামনে থেকে সাক্ষীকে ছিনতাই করে তাকে ভারতের জেলে ঢোকানো হয়। 6 নাম্বার পয়েন্ট, ফারাক্কা চুক্তি মোতাবেক বাংলাদেশকে যে পরিমাণে পানি দেওয়ার কথা সেই পানি পাওয়া যায়নি। শুধু তাই না, তিস্তা সহ একটা নদীরও পানি চুক্তি সম্পন্ন করা হয়নি। ইন্ডিয়া থেকে আসা সব কয়টি অভিন্ন আন্তর্জাতিক নদীতে বাঁধ দিয়ে পানি প্রবাহ আটকে ফেলেছে ভারত। সেদেশের অভ্যন্তরে বাঁধ নির্মাণের ফলে বাংলাদেশের নদীগুলো সব গেছে মরে। নদী আমাদের প্রাণ, আমাদের প্রধান যোগাযোগের মাধ্যম, জীবিকা আর প্রোটিনের উৎস, সেইটা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ভারত, যা বাংলাদেশের জনগণের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি করেছে। 7 নম্বর পয়েন্ট, নানা ধরনের ছলচাতুরি করে ট্যারিফ বসিয়ে ভারতের বাজারে বাংলাদেশি পণ্য ঢুকতে বাধা সৃষ্টি করেছে। আর উল্টো দিকে বাংলাদেশের বাজার ভারতীয় পণ্য দিয়ে সয়লাভ করে দিয়েছে। ফলে 2 দেশের বাণিজ্যে ভারসাম্যহীনতা দীর্ঘদিন ধরে বিদ্যমান, যা বাংলাদেশে অর্থনৈতিক অসন্তোষ সৃষ্টি করেছে। 8 নাম্বার পয়েন্ট, বিএসএফ কর্তৃক বাংলাদেশ সীমান্তে নিয়মিতভাবে এদেশের নাগরিকদের হত্যা করা ভারতীয়দের কাছে একটা কৃতিত্বের ঘটনায় পরিণত হয়েছে। খুনি হাসিনা নিজে, তার স্বরাষ্ট্র সহ অন্যান্য মন্ত্রীরা, এমনকি ডিজি সহ বিজেপির শীর্ষ কর্মকর্তারা এই জন্যে নিহত এবং আহতদের দায়ী করতেন। নির্লজ্জ এই সমস্ত দালালদের কে বুঝাবে যে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার অপরাধে একজন মানুষকে বিনা বিচারে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যায় না। ইন্ডিয়ার এমন সকল ভয়াবহ অমানবিক আচরণ তাদের প্রতি বাংলাদেশের মানুষের ঘৃণা আকাশ স্পর্শী করেছে এবং প্রতিরোধের স্পৃহা গড়ে উঠেছে। তাদের আসাম রাজ্যের এনআরসি কার্যক্রম শেষে ভারত সরকার খুবই অন্যায্য এবং অন্যায়ভাবে সেখানে বাংলাদেশ থেকে অভিবাসী যাওয়ার অভিযোগ তুলে দোষারোপ এবং চাপ সৃষ্টি করেছে। শুধু তাই না, বিজেপির প্রধান নেতা অমিত শাহ বাংলাদেশিদেরকে উই পোকার সাথে তুলনা করেছে এবং বাংলাদেশিদেরকে উল্টো করে ঝুলিয়ে রাখার কথা বলেছে। 9 নাম্বার পয়েন্ট, শুরু থেকেই ইন্ডিয়া রোহিঙ্গা গণহত্যাকারীদের পক্ষ অবলম্বন করেছে। একজন রোহিঙ্গা শরণার্থীকে তারা ভারতীয় সীমানায় ঢুকতে বা আশ্রয় নিতে দেয়নি এবং রোহিঙ্গাদের খালি করে দেওয়ার পরে ওই জায়গায় গিয়ে ভারত তার সমস্ত ব্যবসাপাতি নিয়ে বসিয়েছে। ব্যবসা বাণিজ্য চলছে তুমুলভাবে। রোহিঙ্গা সমস্যায় ভারত সবসময় মায়ানমারের পক্ষে এবং বাংলাদেশ বিরোধী বৈরী ভূমিকায় অবতীর্ণ হয়েছে। 10 নাম্বার, খুনি হাসিনার অবৈধ সরকারকে ক্ষমতায় বসিয়ে রেখে ইন্ডিয়া তাদের জন্য সুবিধাজনক শর্ত জুড়ে দিয়ে বাংলাদেশের স্বার্থ বিরোধী অজস্র চুক্তি স্বাক্ষর করিয়ে রেখেছে। বাংলাদেশের স্বার্থ বিরোধী এমন সব চুক্তিতে ভারতের পক্ষে লাভ এবং সুবিধাজনক শর্ত লিপিবদ্ধ করা হয়েছে।
ভারতের বাজারে বৈধভাবে বাংলাদেশি কর্মীদের প্রবেশাধিকার নাই বললেই চলে। আর ভারত থেকে লক্ষ লক্ষ পেশাদার বাংলাদেশে এসে চাকরি করে এবং রেমিটেন্স পাঠায় ভারতে। শুধু পানি নির্ভরতাই নয়, বাংলাদেশের খাদ্য, বিদ্যুৎ, জ্বালানি নিরাপত্তা ধ্বংস করে দেওয়া হয়েছে। এর সবকিছুই ইন্ডিয়ার স্বার্থের অধীনে অনুকূলে তাদের পদতলে অর্পণ করেছে ফ্যাসিস্ট শেখ মুজিবের কন্যা খুনি হাসিনা এবং তার দল আওয়ামী লীগ। এই সবকিছু মিলিয়ে ইন্ডিয়ার অন্যায় এবং অন্যায্য আচরণের অজস্র ঘটনা এবং অভিযোগ বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক সংস্থা এবং বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে উঠে এসেছে, যে কারণে বাংলাদেশের উন্নয়ন, গণতন্ত্র, মানবাধিকার পরিস্থিতি নিয়ে সর্বমহলে উদ্বেগ সৃষ্টি হয়েছিল। এই পটভূমিতেই সংগঠিত হয় জুলাই বিপ্লব। জুলাই বিপ্লবের লক্ষ্য ছিল হাসিনার উৎখাত শুধু নয়, বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের অবসান এবং রাষ্ট্রকে নতুনভাবে পুনর্গঠন করা। রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষ শুধু শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের কবল থেকে মুক্তিই পায়নি, একই সঙ্গে স্বাধীনতার স্বাদ গ্রহণ করেছে। তার কারণ, জগদ্দল পাথরের মতো চেপে বসা একটা ফ্যাসিবাদী দানবীয় সরকার বাংলাদেশের মানুষের জীবন বিপন্ন করে ক্ষমতা কুক্ষিগত করে টিকে থাকতে পারছিল। তার প্রধান কারণ হাসিনাকে ইন্ডিয়ার সর্বাত্মক সমর্থন এবং সহযোগিতা। এই সত্য যারা অস্বীকার করে তারা বাংলাদেশের শত্রু। বাংলাদেশের স্বার্থ, স্বাধীনতা এবং মর্যাদাকে গুড়িয়ে দিয়ে শেখ হাসিনা কার্যত আমাদেরকে ইন্ডিয়ার উপনিবেশ বানিয়ে রেখেছিল। বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে এই সত্য এত স্পষ্ট ছিল যে শেখ হাসিনার পলায়নের পর বাংলাদেশের মানুষের সামনে ইন্ডিয়া প্রশ্নে একটা অভূতপূর্ব জাতীয় ঐক্যমতের আবির্ভাব ঘটেছে। সফল গণ অভ্যুত্থান সম্পন্ন হওয়ার পরপরই আগস্ট মাসের শেষ ভাগে উজানে পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের একটি অংশ প্লাবিত করে বিপ্লব পরবর্তী মুহূর্তে একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে ঠেলে দিয়েছিল ইন্ডিয়া। সেই ঘটনায় আমাদের জাতীয় ঐক্যমত আরো শক্তিশালী এবং আরো দৃঢ় হয়েছে। আমরা ইস্পাত দৃঢ় গণপ্রতিরক্ষার অভিষেক ঘটতে দেখেছি। সেই কঠিন সময় 15 বছরের যাবতীয় জুলুম, নির্যাতন এবং নিপীড়নে লিপ্তদের প্রভু সম সহযোগীর প্রতি সৃষ্ট ন্যায়সঙ্গত ক্ষোভের আগ্নেয়গিরি চাপা দিয়ে বাংলাদেশের মানুষ দুর্যোগগ্রস্ত সকল সম্প্রদায়ের নাগরিকদের নিরাপত্তার স্বার্থকে প্রাধান্য দিয়ে সকলে এক কাতারে জড়ো হয়েছিল। ইন্ডিয়ার যাবতীয় প্রোপাগান্ডা এদেশের সংখ্যা। তো আশা করছি প্রথম ফুটেজটা আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং ওখানে যা বলা হয়েছে তা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো চলুন দ্বিতীয় ফুটেজটা দেখে আসি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে বিভিন্ন মহলে, বিভিন্ন জায়গায় আলোচনা সমালোচনা চলছে। অনেক প্রিয় সাংবাদিক ভাইয়েরা, অনেক প্রিয় অনলাইন অ্যাক্টিভিস্টরা বিভিন্ন ধরনের আলোচনা এবং সমালোচনা করছেন। স্বভাবতই এই আলোচনা সমালোচনার মধ্য দিয়েই ফ্যাসিবাদের পতন নিশ্চিত হয়েছে, কোনো সন্দেহ নাই। বাংলাদেশের গত 16 বছর বিশেষ কিছু ব্যক্তিবর্গ যে অবদান রেখেছে, তাদের সেই অবদানের কারণে মাঠ তৈরি হওয়া জায়গায় আন্দোলনটা বেগবান হতে সহায়ক হয়েছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতেও অনেক বিষয়ে আমার কাছে মনে হচ্ছে প্যানিক হচ্ছে, আবার অতিরঞ্জিতও মনে হচ্ছে, আবার একেবারেই কিছু না বলে চুপ করে বসে থাকা, সেটাও আমার কাছে মনে হচ্ছে এক ধরনের দালালি হয়ে যাচ্ছে। তো সব কিছু মিলে আমাদের ভাইয়েরা যারা যেখান থেকে যতটুকু অবদান রেখে চলেছেন, তাদের এই অবদানগুলোকে নিয়েই আগামীর পথ চলতে হবে, সেটা আমি বিশ্বাস করি। সাম্প্রতিক সময়ে আমাদের একজন প্রিয় ভাইয়ের ভিডিও এসেছে, যেই ভিডিওতে বাংলাদেশের আগামী দিনের কিছু বিষয় নিয়ে তিনি খুব আলোকপাত করার চেষ্টা করেছেন, যে এই দেশে এই বিষয়গুলো সতর্ক না হলে ভবিষ্যৎ অন্ধকার। আমি তার এই জায়গাটাকে, সমালোচনাটাকে পজিটিভলি কিছু কিছু অংশে নিয়ে, আর কিছু কিছু অংশ আমাদের এই মুহূর্তে অতিরিক্ত যেটা প্রয়োজনীয়তা নেই বলে মনে করছি, সেটা নিয়ে আজকে একটু আলোচনা করার চেষ্টা করছি। প্রথমত হচ্ছে যে বাংলাদেশটা গত 16 বছর যেই অবস্থায় ছিল, সেই 16 বছরের অবস্থাটা যদি আপনি চিন্তা করেন, তাহলে শুধু শেখ হাসিনাও যদি বাংলাদেশ থেকে যে কোনো মূল্যে বের হয়ে যেত, তাহলেও কিন্তু আপনি হ্যাপি থাকতেন। কারণ আপনার কাছে, আমার কাছে শেখ হাসিনা একটা বোঝা ছিল। শেখ হাসিনা যদি এই আন্দোলনের মুখে না পড়তেন,
ব্যক্তি শেখ হাসিনা যদি রাজনৈতিক দলগুলোকে ডেকে বলতেন যে আপনারা বৈঠক করেন, আমি এই প্রস্তাব দিলাম, আমার বিশ্বাস বাংলাদেশের সিংহভাগ রাজনৈতিক দল তার সাথে বৈঠক করে বলতো ঠিক আছে আপনি বিদায় নিয়ে আমাদেরকে একটা সুন্দর নির্বাচন দেন, তাতেও জনগণ খুশি। তার মানে আমি বুঝাতে চাচ্ছি হাসিনাকে রিমুভ করতে এতটাই কঠিন পরিস্থিতি ছিল, যেই পরিস্থিতিতে মন্দের ভালো অপশনটা এদেশের জনগণ বেছে নিত এবং রাজনীতিবিদরাও নিত, বাস্তবতা তাই বলে। কিন্তু আল্লাহর পক্ষ থেকে এমন একটি বিশেষ রহমত আমরা পেয়েছি, যেই রহমতের কারণে আমরা হঠাৎ করে আবাবিল পাখির সাহায্যে, মানে ছাত্রছাত্রীরা আবাবিল পাখি হয়ে এসে আমাদের পাশে দাঁড়িয়ে বাংলাদেশকে উদ্ধার করে দিয়েছেন। আমি সেজন্য সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি, শহীদি তামান্না কামনা করি, এবং যারা বীর, শ্রেষ্ঠ বীর উত্তম হিসাবে বেঁচে আছেন আমাদের সেই পঙ্গু হওয়া ছাত্রছাত্রী ভাই বোন দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি। আমাদের ভাইদের অনেক এক্সপেকটেশন বেড়ে গিয়েছে বাংলাদেশে, এই দেশটাকে এভাবে করতে হবে, সেভাবে করতে হবে, এখানে এ থাকবে, সেখানে এ থাকবে, এখানে এই লোক থাকতে পারবে না, এখানে সেই লোক থাকতে পারবে না। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশটাকে যদি গঠন করতে হয় একটা লম্বা সময়ের প্রয়োজনীয়তা আছে। হঠাৎ করে আমরা যদি সব গরম পানি মুখে খাই তখন যেমন মুখ পুড়ে যায়, অতিরিক্ত ঠান্ডা খেলেও তখন আবার মুখ ঠান্ডা হয়ে আপনার এমনও হতে পারে অবশ হয়ে যেতে পারে। তো মাঝখানে চলনীতিটা বাংলাদেশের গ্রাউন্ডে অনেক সময় কল্যাণকর, অনেক সময় অকল্যাণকরও হতে পারে। আজকের আমার এই বক্তব্যের উদ্দেশ্য এই নয় যে আমরা বিপ্লব কতটুকু সাধিত করতে পেরেছি পারি নাই সে নিয়ে ক্ষোভের জায়গা কিংবা সে নিয়ে উচ্ছ্বাসের জায়গা। উচ্ছ্বাস এতটুকুই, শেখ হাসিনা বিদায় নিয়েছে, ক্ষোভের জায়গা, আক্ষেপের জায়গার অভাব নাই। তবে আমার মনে হচ্ছে যে বাংলাদেশের যে গ্রাউন্ডটা শেখ হাসিনা তৈরি করে দিয়ে গিয়েছেন, এই গ্রাউন্ড থেকে জনতাকে মুক্তির জন্য একেবারেই শর্ট টাইমে কেউ পারবে না। এবং সেটা করতে গেলে বাংলাদেশের যে কালচারালি মানুষের যে বিভিন্ন ধরনের মত, পথ, চিন্তাধারা, এবং আমাদের তো অনেক অধৈর্য জাতি হিসেবে আমরা প্রসিদ্ধ, এতে কোনো সন্দেহ নাই। আমরা যেমন বীরের জাতি, তেমন আমরা অনেক সময় অধৈর্য হয়ে যাই, অসহ্য হয়ে যাই, অল্পতেই অস্থির হয়ে পড়ি। দ্রব্যমূল্যের একটু দাম বাড়লে কিংবা কমলে যেমন খুশি হই, বাড়লে কিন্তু কষ্টও পাই, স্বাভাবিক ব্যাপার, এটা আমাদের স্বভাবজাত একটা চরিত্র। পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে যুদ্ধ হয় সেই দেশগুলোতে কিন্তু মানুষ না খেয়ে থাকে, স্কুলিং পায় না, পড়াশোনা করতে সুযোগ পায় না, চাকরি বাকরি নাই, তারা জীবনটাকে এভাবেই গড়ে নিয়েছে। আমরা কিন্তু যুদ্ধ করেছি ঠিকই, ৭১ করেছি, আমাদের স্বাধীনতা, বাক স্বাধীনতার জন্য করেছি, ভোটাধিকারের জন্য করেছি, ভাষা আন্দোলনের জন্য ৫২তে আন্দোলন করেছি, আমরা ৪৭-এ আন্দোলন করেছি, কত আন্দোলনের ইতিহাস আমাদের আছে। আমরা সর্বশেষ এই ২৪-এর আন্দোলন করলাম। কিন্তু আমাদের বাংলাদেশের গ্রাউন্ড যেই জায়গাটায়, সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে আমরা সবাইকে শত্রু বানানো, এই মানসিকতা পরিহার করতে হবে। বাংলাদেশে আওয়ামী দোসরদেরকে চিহ্নিত করতে হবে। আওয়ামী লীগের সকল যারা লেসপেন্সার রয়েছে তাদের হাত থেকে দেশকে অবশ্যই মুক্ত করতে হবে, কিন্তু আমাদেরকে ধৈর্যের সাথেও এগিয়ে যেতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগের একটি সুন্দরতম পদ্ধতি হচ্ছে অনৈক্য তৈরি করে দাও, তাহলে আর বড় কোনো অস্ত্র লাগবে না। এবং এই অনৈক্যটা আপনাকে আদর্শের জ্ঞান দিয়েই তৈরি করে দিবে, বলবে এই আদর্শ প্রচার করো, সেই আদর্শ প্রচার করো, আপনি একটা করবেন, আমি একটা করব, এই যে অনৈক্য তৈরি হয়ে যাবে, এটাতেই আওয়ামী লীগ সন্তুষ্ট হয়। বাংলাদেশের বর্তমান যে সরকার, এই সরকারটা এস্টাবলিশড হওয়ার জন্য কোনো কারো পরিকল্পনা ছিল না, কারো মাথায় কোনো ধরনের প্ল্যান নাই, প্ল্যান এ বি সি কিচ্ছু ছিল না। এই দেশে আমি আবারও বললাম, আল্লাহর বিশেষ মেহেরবানিতে সাডেনলি আপনার কাছে একটা বিষয় এসে দাঁড়িয়েছে আওয়ামী লীগের অপকর্মের শাস্তি হিসাবে। এটা নিয়ে যদি দীর্ঘ প্রায় ৩ মাস কোনো একটা সশস্ত্র গোষ্ঠী যুদ্ধ করত, যেমনটা বিভিন্ন দেশে হয়েছে, আপনার আফগানিস্তানেও একটা গ্রুপ এসেছে, তারা তাদের জায়গা থেকে ২ দিক থেকে মার্চ করে করে তার সিটিতে উপস্থিত হচ্ছে এবং জনগণ ধরেই নিচ্ছে তারা আসবে, তারা নিবে, তারা যেভাবে চালাবে, এটাই রাষ্ট্র। বাংলাদেশে যদি এমন একটা আন্দোলন হতো, যেই আন্দোলনটা যখন সব পক্ষ ব্যর্থ, তখন সবাই তার মধ্য থেকে কোনো একটা সশস্ত্র গ্রুপ
সারা বাংলাদেশে অন্তত তাদের 5 লাখ সমর্থক নিয়ে সমস্ত অফিস আদালতগুলো দখল দিয়ে যাইতো এবং তারা একটা তাদের নিজস্ব থিমের উপরে রাষ্ট্র চালাতো, তাহলে সেটার নাম ছিল প্রকৃত বিপ্লব। কিন্তু সেটা কিন্তু বাংলাদেশে হয়নি এবং সেই গ্রাউন্ড এখন পর্যন্ত বাংলাদেশে নেই। বাংলাদেশের গ্রাউন্ড যেটা হয়েছে শেখ হাসিনার অতিরিক্ত যন্ত্রণার কারণে, অতিরিক্ত মানুষের উপরে জুলুমের কারণে জনগণ সামষ্টিকভাবে ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। এখানে শুধুমাত্র হাসিনাকে রিমুভ করার জন্য সবাই উদ্গ্রীব ছিলেন। আমি বারবার বলেছি, আমাদের সম্মানিত গৌরবের সেনাবাহিনী যদি আমাদের পাশে সাহায্য না করতেন, হয়তো আমরা এই বিজয়টা পেতামই না। আমাদের রক্ত ঝরতো, কিন্তু এই রক্ত ঝরার শেষটা কোথায় ছিল? তারা আমাদেরকে সহযোগিতা করেছে এদেশের আলেম ওলামা, গায়ক নায়ক, গায়িকা, শিল্পী, সাহিত্যিক, কৃষক, শ্রমিক, জনতা। দর্শক শ্রোতা, প্রথম এবং দ্বিতীয় ভিডিও যদি আপনারা মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ওখানে ভিডিও দুটো নিয়ে যদি কোনো মতামত থাকে আপনাদের, তাহলে কমেন্ট বক্সে বলতে পারেন। তো দর্শক শ্রোতা, আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।